ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মাথা নত নয়, রক্তচক্ষু উপেক্ষা করে এগোতে হবে, নতুন বছরের দলের নেতা নেত্রীদের উদ্দেশ্যে লড়াকু ডাক মমতার। নন্দীগ্রামে উত্তাপ, শুভেন্দুর সভা থেকে ফেরার পথে বিজেপি নেতার উপর হামলা, কাঠগড়ায় তৃণমূল। 26-এর বিধানসভায় কি ফের তারকাদের ভিড়, তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকায় যাদের নাম ঘোরাফেরা করছে। আঙুল নিচে নামিয়ে কথা বলুন, বদ্ধ ঘরে জ্ঞানেশ অভিষেকের তুমুল ঝগড়া, বেরিয়ে কি বললেন তৃণমূলের সেনাপতি। হঠাৎ কেন দরকার পড়ল, কি বলছেন দিলীপ ঘোষ। সুনীল মণ্ডলের সঙ্গে সাক্ষাৎ হুমায়ুনের, ফের দলবদল করবেন প্রাক্তন সাংসদ, তুঙ্গে চর্চা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। চলতি বছরেই বাংলায় বিধানসভা নির্বাচন, তার মধ্যেই এসআইআর ঘিরে রাজ্য রাজনীতি তুঙ্গে। মানুষের হেনস্থা এবং আতঙ্কের অভিযোগে উত্তাল এই পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের স্পষ্ট দিশা দেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়ে দিলেন কোন পথে লড়াই করতে হবে এবং কিভাবে সেই লড়াই চলবে। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক্স হ্যান্ডেলে দলের সমস্ত নেতাকর্মীদের শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। পোস্টের শুরুতেই তিনি দলের জন্মলগ্নের কথা স্মরণ করেন। তৃণমূল সুপ্রিমো লেখেন, মা মাটি মানুষের সেবার লক্ষ্যে 1998 সালের আজকের দিনে তৃণমূল কংগ্রেসের পথচলা শুরু হয়েছিল। এই ঐতিহাসিক যাত্রাপথের মূল দিশারি দেশ মাতৃকার সম্মান, বাংলার উন্নয়ন এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা। আজও আমাদের দলের প্রত্যেকটি কর্মী সমর্থক এই লক্ষ্যে অবিচল এবং অঙ্গীকারবদ্ধ। তাদের নিরলস প্রচেষ্টা ও আত্মত্যাগকে আমি বিনম্র চিত্তে সম্মান শ্রদ্ধা জানাই। বর্তমানে এসআইআর নিয়ে রাজ্যে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। মানুষের হেনস্থা এবং আতঙ্কের অভিযোগ ঘিরে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। এই আবহেই দলীয় কর্মীদের উদ্দেশ্যে আরও লড়াকু বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট করে বলেন, ধমকে চমকে তৃণমূলকে দমিয়ে রাখা যাবে না, এবার যে আরও বেশি লড়াই করতে হবে সেই কথাও তিনি তুলে ধরেন। সম্প্রতি বঙ্গ সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের 4টি সাংগঠনিক জেলা থেকে 20টি আসন জেতার লক্ষ্যমাত্রা দেন বিজেপি নেতাদের। পাশাপাশি তিনি 2/3 আসন দখল এবং এপ্রিল মাসে বাংলায় বিজেপি সরকার গঠনের কথাও বলেন। ঠিক এই আবহেই সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে সংগ্রাম চালিয়ে যাওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, আপনাদের অকুণ্ঠ সমর্থনকে পাথেয় করে বৃহৎ গণতান্ত্রিক দেশের প্রত্যেকটি মানুষের জন্য লড়াইয়ে অবিচল আমরা। কোনো রকম অপশক্তির কাছে মাথা নত নয়, সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে সাধারণ মানুষের জন্য আমাদের সংগ্রাম আজীবন চলবে। উল্লেখ্য, 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসের জন্ম। শুরু থেকেই আপোষহীন লড়াইয়ের পথে হাঁটে দল। এক সময় দলে একমাত্র সাংসদ ছিলেন মমতা নিজেই। সেখান থেকে ধাপে ধাপে দলকে পৌঁছে দেন রাজ্যের ক্ষমতায়। দীর্ঘ 34 বছরের বামফ্রন্ট সরকারকে উৎখাত করে বাংলার মসনদে বসে তৃণমূল কংগ্রেস। আজ তৃণমূল কংগ্রেস রাজ্যের বাইরে মেঘালয়ে প্রধান বিরোধী দল। ত্রিপুরা, অসম, কেরল এবং গোয়াতেও বিরোধী শক্তি হিসেবে লড়াই চালিয়ে যাচ্ছে দল। রাজ্যে যখন বিধানসভা নির্বাচন একেবারে সামনে, তখন প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখেই নেতাকর্মীদের আরও উজ্জীবিত করলেন তৃণমূল সুপ্রিমো। এবার আসছি পরবর্তী সংবাদে। নতুন বছরের শুরুতেই ফের উত্তপ্ত নন্দীগ্রাম। বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর কর্মসূচি থেকে ফেরার পথে বিজেপি সংখ্যালঘু সেলের নেতা আব্বাস বেগের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত বিজেপি নেতার দাবি, দাউদপুরে তার গাড়ি থামিয়ে একদল যুবক তার উপর চড়াও হয়। এই ঘটনায় তিনি পূর্ব মেদিনীপুর জেলা জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা শামসুল ইসলামের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে নন্দীগ্রাম থানার দ্বারস্থ হয়েছেন। আব্বাস বেগের অভিযোগ, বুধবার সন্ধ্যায় শুভেন্দু অধিকারীর সভা সেরে যখন তিনি ফিরছিলেন, তখন দাউদপুর এলাকায় বেশ কয়েকটি বাইক নিয়ে তার পথ আটকানো হয়। তার দাবি, শামসুল ইসলাম নিজে দাঁড়িয়ে থেকে এই হামলা চালিয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, ইতিপূর্বে একাধিকবার হামলার আশঙ্কায় আদালতের নির্দেশে আব্বাস বেগকে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী দেওয়া হয়েছে, কিন্তু তার অভিযোগ সিকিউরিটি থাকা সত্ত্বেও সাহসের সঙ্গে এই হামলা চালানো হয়েছে। অন্যদিকে এই সমস্ত অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা শামসুল ইসলাম। তার পাল্টা দাবি, ওরা মানসিক রোগে আক্রান্ত, ওদের মাথা খারাপ হয়ে গিয়েছে বলেই এই ধরনের মনগড়া গল্প সাজাচ্ছে। নন্দীগ্রামের ভোটের হাওয়া গরম হতেই এই রাজনৈতিক সংঘর্ষ ও অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে দাউদপুর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে নন্দীগ্রাম থানার পুলিশ। এবার আসছি পরবর্তী সংবাদে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই রাজনীতির মঞ্চে বিনোদন জগতের উপস্থিতি নতুন নয়। সরকারি উৎসব, রাজনৈতিক সমাবেশ কিংবা দলীয় কর্মসূচিতে তারকাদের অংশগ্রহণ নিয়মিত ছবির মতো ধরা পড়ে। সামনে 2026 সালের বিধানসভা নির্বাচন, আর বছর শুরু হতেই প্রশ্ন উঠছে, এবারও কি প্রার্থী তালিকায় থাকবে পরিচিত তারকাদের নাম।
গত বছরের 21শে জুলাইয়ের শহীদ দিবসের মঞ্চে একাধিক পুরনো মুখের প্রত্যাবর্তন যেমন নজর কেড়েছিল, তেমনি বছর শেষে কয়েকজন নতুন তারকার দলবদল রাজনৈতিক জল্পনা আরও উস্কে দিয়েছে। দলীয় অন্দরের কথাবার্তায় যাদের নাম সম্ভাব্য প্রার্থী তালিকা হিসেবে শোনা যাচ্ছে তাদের নিয়েই এই আলোচনা। পরিচালক রাজনীতিক রাজ চক্রবর্তীর স্ত্রী শুভশ্রী দীর্ঘদিন ধরেই মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। গত 21শে জুলাইয়ের মঞ্চে শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন তিনি। সেই সময় থেকেই জল্পনা ভবিষ্যতে কি তাকে ভোটের ময়দানে দেখা যাবে। যদিও অভিনেত্রী প্রকাশ্যে বারবার বলেছেন রাজনীতি তার লক্ষ্য নয়। 2025 সালের 21শে জুলাইয়ের মঞ্চে তৃণমূলের পতাকা হাতে নেওয়ার পর থেকেই তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনার তুঙ্গে। নির্বাচনের অভিজ্ঞতা রয়েছে শ্রাবন্তীর। 2021 সালে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে বিধানসভা ভোটে লড়েছিলেন তিনি, তাই এইবার তার নাম উঠে আসা অস্বাভাবিক নয় বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। ছোট পর্দার জনপ্রিয় মুখ তৃণা বারবার বলেছেন তিনি অভিনয়ে মন দিতে চান, তবে টলিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যায় মুখ্যমন্ত্রীর বিভিন্ন কর্মসূচিতে তাকে নিয়মিত দেখা যাচ্ছে। সেই সূত্র ধরেই রাজনৈতিক মহলে প্রশ্ন, ভবিষ্যতে কি তাকে প্রার্থী করা হতে পারে। বছরের শেষে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকেই পার্নোকে ঘিরে চর্চা বেড়েছে। 2021 সালে বরাহনগর কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে লড়েছিলেন তিনি। দলবদলের পর তাকে নতুন করে রাজনৈতিক ভূমিকায় দেখা যেতে পারে বলেই জল্পনা। রাজ্য সরকারের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ এবং উন্নয়নের পাঁচালী গানের মাধ্যমে প্রশাসনিক কর্মসূচির সঙ্গে তার ঘনিষ্ঠতা নজরে পড়েছে। মুখ্যমন্ত্রীর কাছের শিল্পী হিসেবে পরিচিত ইমন ভবিষ্যতে রাজনীতিতে সক্রিয় হবেন কি না তা নিয়েও কৌতূহল রয়েছে। প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সির পরিবারকে ঘিরেও জল্পনা রয়েছে। সুদীপ্তা নিজে জানিয়েছেন দল চাইলে তিনি দায়িত্ব নিতে প্রস্তুত। একই সঙ্গে স্মিতা বক্সির পুত্র বা পুত্রবধূ দুজনের নামই আলোচনায়। গত জুলাই মাসে তৃণমূলের মঞ্চে ঘরে ফেরা রূপাঞ্জনকে নিয়েও তখন থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছিল, যদিও এ বিষয়ে অভিনেত্রী প্রকাশ্যে কিছু বলেননি। এবার আসছি পরবর্তী সংবাদে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন কলকাতায়, তখন দিল্লিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার সিইসি জ্ঞানেশ কুমারের ফুল টিমের সঙ্গে বৈঠক করে। অভিষেক সহ তৃণমূলের 10 সাংসদের প্রতিনিধি দল। প্রায় পৌনে 3 ঘন্টা ধরে চলে বৈঠক। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে অভিষেকের ঠিক কী কথা হয়েছে, বাইরে বেরিয়ে এসে সাংবাদিক বৈঠক করে সে কথা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কথা অনুযায়ী সিইসি জ্ঞানেশ কুমারের সঙ্গে তার একাধিক বিষয়ে মতের অমিল হয়। তার একাধিক প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেনি কমিশনের ফুল বেঞ্চ। আলোচনা এমন এক পর্যায়ে পৌঁছয় অভিষেকের দিকে আঙুল উঁচিয়ে কথা বলেন সিইসি জ্ঞানেশ কুমার। তেমনটাই সাংবাদিক বৈঠকে দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ঠিক তারপর অভিষেকের কী বক্তব্য ছিল সেটাই বাইরে বেরিয়ে এসে জনসমক্ষে বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের কথায় আলোচনা এমন পর্যায়ে পৌঁছয় মেজাজ হারিয়ে আঙুল উঁচিয়ে কথা বলেন জ্ঞানেশ কুমার। তারপরেই অভিষেক বলেন, আমি বলেছিলাম আমার রাজ্যের মানুষের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। আমার নির্বাচিত, আপনি মনোনীত, আপনাকে আমার প্রভুর কাছে শুধু জবাবদিহি করতে হয়। অভিষেকের কথায় জ্ঞানেশ কুমারকে তিনি বলেন আঙুল নিচে নামিয়ে কথা বলেন। অভিষেক বলেন উনি ভেবেছিলেন হয়তো উনি যা বলবেন আমরা তা শুনে নেব। তিনি চ্যালেঞ্জ করেও বলেন যদি হিম্মত থাকে তাহলে কমিশন বৈঠকের সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনুক। এই নিয়ে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন নির্বাচন কমিশন বুঝে গেল তৃণমূল কত ঘৃণ্য আর নিচু পর্যায়ে রাজনীতি করছে। ওরা বুঝে গিয়েছে ওরা ক্ষমতা ছাড়া হবে, তাই নোংরা রাজনীতি করছে, তাই আঙুল তুলেছে, হাত তুলেছে, এসব চলবে। যা বলার বলুক, তাতে কমিশনের কিছু যায় আসে না। এবার আসছি পরবর্তী সংবাদে। এ রাজ্যে বিজেপির উত্থানের পিছনে দিলীপ ঘোষের ভূমিকার কথা আজও বলে থাকেন রাজনৈতিক বিশ্লেষকেরা, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সমীকরণ বদলেছে। নতুন নেতাদের উপস্থিতি বেড়েছে, দূরে গিয়েছেন দিলীপ। এমনকি বৈঠকে একটা চেয়ারও দেওয়া হয়নি বলে এক সময় আক্ষেপ করেছিলেন তিনি। সে দিলীপকে বুধবার দুপুরে দেখা গেল অমিত শাহের বৈঠকে, আর বৃহস্পতিবার সকালে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে গেলেন তিনি। কেন হঠাৎ সক্রিয়তা? সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন ভোট আসছে, সবাইকে কাজে লাগাতে হবে। এতদিন কাজ ছিল না, এবার কাজে নামতে হবে। বড় নেতারা সব ঠিক করবেন। এতদিন কেন দিলীপ ঘোষকে কাজে লাগালো না? এই প্রশ্নের উত্তরে প্রাক্তন সাংসদ বলেন আগে আমরা মাত্র কয়েকজন নেতা ছিলাম, 5 বছরে অনেকে এমএলএ এমপি হয়েছেন, অন্য দল থেকে আসা নেতারা দায়িত্ব পেয়েছেন, সবাইকে কাজ ভাগ করে দেওয়া হয়েছিল, তবে কোনো দায়িত্ব এখনও পর্যন্ত দেওয়া হয়নি বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। রাজনীতিতে যে এতদিন ধরেও সমান সক্রিয় থেকেছেন সেই কথাই বলেন তিনি। বলেন 10 বছর ধরে একই ছন্দে আসি, সবসময় যে সভা করতে হবে তা নয়। আমি সকাল থেকে রাত অবধি সক্রিয় থাকি, দলের কর্মীদের সঙ্গে কথা বলি, যদি দল বলে ভোটে লড়বো। তৃণমূল মনে করছে দিলীপের সক্রিয়তাতেও আইসিইউ থেকে বেরোবে না বিজেপি। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন
একটা দল মুমূর্ষু অবস্থায় আছে, আইসিইউতে ঢুকে গিয়েছে, বিশেষ ডাক্তারের প্রয়োজন, তাই দিলীপকে আনা হচ্ছে। কিন্তু তিনি কি করতে পারবেন? তার তো কোনো পোস্ট নেই, শ্রমিক ভট্টাচার্যের হাতেও ঢাল নেই, তলোয়ার নেই, বিজেপির কোনো গঠন নেই বলেও দাবি করেছেন তিনি। এবার আসছি পরবর্তী সংবাদে। ফের কি দলবদল করছেন প্রাক্তন সাংসদ সুনীল মণ্ডল? নতুন বছরের শুরুতে জোর চর্চা বর্ধমানের রাজনৈতিক মহলে। এদিন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির তার বাড়ি গিয়ে সাক্ষাৎ করেন বলে খবর। ওই দিন দুপুরে বর্ধমানের উল্লাসে সুনীল মণ্ডলের বাড়িতে আসেন হুমায়ুন কবির, দীর্ঘক্ষণ ছিলেন তার বাড়িতে। তারপরেই প্রাক্তন সাংসদের দলবদল নিয়ে চর্চা শুরু হয়েছে। সুনীল মণ্ডল বর্তমানে তৃণমূলে রয়েছেন, অনেকেই তাকে দলবদল বলে কটাক্ষ করেন, কারণ 2014 সালে ফরওয়ার্ড ব্লক ছেড়ে তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন। ঘাসফুলের টিকিটে তিনি সাংসদ হন। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দেন। 21 নির্বাচনে বিজেপির ভরাডুবি হয়। পরে সুনীল মণ্ডল তৃণমূলে ফিরে আসেন। সুনীল নিজে দাবি করেন তিনি তৃণমূলেই রয়েছেন, তবে তৃণমূলের সভা সমিতিতে তাকে খুব একটা দেখা যায় না। এরই মাঝে নতুন দল গড়ার পর জল্পনা উস্কে দিয়ে হুমায়ুন কবির সাক্ষাৎ করলেন প্রাক্তন সাংসদের সঙ্গে। বর্ধমানের ভাতারে এক আত্মীয়ের বাড়িতে এসেছিলেন হুমায়ুন কবির। তার আগে ফোনে সুনীল মণ্ডলের সঙ্গে কথা হয় তার। বর্ধমানে আসছেন জানতে পেরে সুনীল মণ্ডল তাকে বাড়িতে আমন্ত্রণ জানান। এদিন দুপুরে সুনীল মণ্ডলের বাড়িতে আসেন হুমায়ুন কবির। প্রায় ঘণ্টাখানেক দুই নেতার কথাবার্তা হয়। হুমায়ুন কবির বলেন, দুজনেই একই দলে ছিলাম। দলে থাকাকালীন সুনীলবাবুর সঙ্গে অনেক কথা হতো, দুজনের মধ্যে ভালো সম্পর্ক ছিল। বর্ধমান এসেছি জানতে পেরে উনি নিজের বাড়িতে আমন্ত্রণ জানান, তার আমন্ত্রণের সঙ্গে দেখা করতে এসেছিলাম। নতুন রাজনৈতিক দলে প্রাক্তন সহকর্মীকে সঙ্গে নেওয়ার প্রশ্নে হুমায়ুন কবির বলেন, রাজনীতিতে সব কিছুই সম্ভব। এখানে কে কোন দলে ছিলেন, কে প্রাক্তন কে বর্তমান, সেটা বড় বিষয় নয়। সময় এলে সব প্রশ্নের উত্তর দেব।